প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প কানা বেড়াল। ৬। সে রাতে ভালো ঘুম হলো না মোসার। মনে ভাবনা, তিন গোয়েন্দাকে তদন্ত করতে দেওয়ার জন্যে কিভাবে রাজি করানো যায় মিস্টার কনরকে। সকাল পর্যন্ত ভেবেও কোনো উপায় বের করতে পারল না। শেষে চেষ্টা ক্ষান্ত দিল। রবিন কিংবা কিশোর উপায় বের করে ফেলবে। নাস্তার টেবিলে এসে দেখল খাওয়ার শেষ পর্যায়ে রয়েছেন মিস্টার আমান। বাবা, এত তাড়াতাড়ি উঠছ আজ? মুসা জিজ্ঞেস করল। হ্যাঁ, ডেভিস ক্রিস্টোফার ডেকেছেন, নতুন একটা ছবি করবেন, জরুরি কাজ নাকি আছে। কফির কাপে লম্বা চুমুক দিলেন। কিন্তু এদিকে যে একটা গোলমাল হয়ে গেল। কি? তোমার মাকে কাল রাতে কথা দিয়েছি, আজ বাগান সাফ করে দেব। তোমার তো স্কুল ছুটি, কাজও নেই, দাও না আমার কাজটা করে। মনে মনে ঘুমিয়ে উঠল মোসা। মুখে বলল, বেশ, দেব। লাঞ্চের আগে বেরোতে পারল না। বাগান সাফ করে দুপুরের খাওয়া খেয়ে সাইকেল নিয়ে সার্ভিস ইয়ার্ডে চলল মোসা। হেডকোয়ার্টারে পৌঁছে দেখল কিশোর ডেস্কেই রয়েছে। কোনো উপায় বের করতে পারলে? ভূমিকা নেই, সরাসরি জিজ্ঞাসা। না। ফোঁস করে নিঃশ্বাস ফেলল মোসা। তুমি? আমিও না। মুখ গোমরা করে রেখেছে কিশোর। দেখি রবিন কি জেনে আসে, তার জন্যই বসে আছি। বাইরে আওয়াজ শুনে গিয়ে সর্বদর্শনে চোখ রাখল কিশোর। পেরিস্কোপটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা বিশেষ অবস্থানে আনতেই ইয়ার্ডের অনেকখানি দেখা গেল। ওই এসে গেছে। একটু পরেই ট্রাপডোরে টোকা পড়ল। ঢাকনা তুলে উঠে এলো রবিন, হাতে নোটবুক, ভীষণ উত্তেজিত। রবিনের মুখ দেখে আন্দাজ করা গেল খবর আছে। সারাটা সকাল খরচ হয়েছে আমার, রবিন বলল। কার্নিভালে গুরুত্ব নেই, ফলে খবর থাকলেও কাগজের চিপায় চাপায় থাকে। এক গাদা কাগজ উল্টাতে হয়েছে আমার। কি জানলে? কিশোর জিজ্ঞেস করল। নোটবুক খুলল রবিন। 3 হপ্তাহ আগে ভেঞ্চুয়ায় পনিরাইড হারিয়েছিল কার্নিভল। খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে ওদের 3টে খেলুড়ে পনি ঘোড়া। তারপর 3 দিন আগে সান মেটিওর উত্তরে একটা জায়গায় থাকার সময় আগুন লেগেছে। 3টে তাঁবু পুড়েছে। আগুন খেকোর তাঁবু, সিংহের তাঁবু আর শুটিং গ্যালারির খানিকটা। নেহাত কপাল গুনে সময় মতো নেভাতে পেরেছে। সিংহের তাঁবু? কপাল কুঁচকে গেছে মুসার। একখানে দুবার অঘটন, কাকতালীয় ব্যাপারও হতে পারে, কিশোর বলল। জট করে সিদ্ধান্তে চলে আসা ঠিক নয়, তবে ইন্টারেস্টিং মনে হচ্ছে। যদি পনিরাইডও ওই একই কার্নিভলের হয়। কোন কার্নিভল? পেপারে কিছু লেখে নেই, রবিন বলল। কাল রাতে আমিও কিছু বইপত্র ঘেটেছি, সার্কাসের উপর লেখা, বলল কিশোর। চাচার বই, জানোই তো সার্কাসে কীরকম আগ্রহ তার। বাড়ি থেকে পালিয়ে গিয়ে একবার সার্কাসের দলে ভর্তিও হয়েছিল। একটা বইতে পেলাম অনেক কুসংস্কার আছে সার্কাসের লোকের। পুরনো প্রবাদ আছে, কোনো সার্কাসের দুর্ঘটনা ঘটতে শুরু করলে পরপর 3বার ঘটবেই। সুতরাং কিংয়ের বেরিয়ে যাওয়াটা 3য় দুর্ঘটনা বলা যায়। তুমি বিশ্বাস করো এসব? রীতিমতো অবাক হলো মুসা। আমার করা না করায় কিছু এসে যায় না। সেকেন্ড, সার্কাসের লোকে করে। আরও কিছু বইয়ের লিস্ট দিয়েছে চাচা, তার কাছে ওগুলো নেই। ফলে সকালে লস অ্যাঞ্জেলসে যেতে হলো লাইব্রেরিতে। অনেক বই ঘেটেছি, জেনেছি সার্কাসে কি কি খেলা থাকে, কোন পদে কী রকম লোক থাকে। আশ্চর্য কি জানো, কোথাও স্ট্রংম্যানের উল্লেখ নেই। তাহলে কোহেন,
প্রশ্ন তুলল মুসা। কি জানি, হতে পারে নতুন সৃষ্টি করা হয়েছে, কিংবা তার দেশের সার্কাসে ওরকম পদ আছে। লোকটা বিদেশি। আরেকটা ব্যাপার সহজেই চোখে পড়ে, তার আচার আচরণ সন্দেহজনক। ঝিক করে উঠল কিশোরের চোখের তারা। তুড়ি বাজালো। পেয়েছি। কি পেয়েছ? একসঙ্গে প্রশ্ন করল দুই সহকারী। কার্নিভালে তদন্ত করার উপায়। রবিকে জড়িয়ে নিতে হবে। কিভাবে? রবিন জানতে চাইল। বলছি, মন দিয়ে শোনো। কয়েক মিনিট পর সর্বদর্শনে চোখ রাখল মুসা। হঠাৎ বলল, আসছে, আমি যাই। তিন গোয়েন্দার ব্যক্তিগত ওয়ার্কশপের বাইরে রবির সঙ্গে দেখা করল মুসা। ফোন করে তাকে আসতে বলেছে কিশোর। কি ব্যাপার মুসা? হাসলো সোনালি চুল ছেলেটা। জরুরি তলব। ভাবলাম আমাদের গোপন হেডকোয়ার্টার দেখাই। হাজার হোক, 3টে ফ্রি পাস পেয়েছি তোমাদের কাছে। চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে। কি করে কাজ করি আমরা, দেখবে এসো। দুই সুড়ঙ্গ দিয়ে রবিকে হেডকোয়ার্টারে নিয়ে এলো মুসা। কি সাংঘাতিক, কি জায়গা বানিয়ে রেখেছ জঞ্জালের তলায়। চোখ বড় বড় করে দেখলো রবি। মাইক্রোস্কোপ, টেলিফোন, পেরিস্কোপ, ওয়াকি টকি, ফাইলিং ক্যাবিনেট, মেটাল ডিটেক্টর, তাক বোঝাই বই আর ট্রফি, আরও আর আরও নানা রকম জিনিস যেগুলোর নামই জানে না সে। রবিন আর কিশোর কাজে ব্যস্ত। ঘরে যে লোক ঢুকেছে টেরই পায়নি যেন। একজনও চোখ তুলল না। আতস কাচ দিয়ে একটা তালা পরীক্ষা করছে কিশোর। আলোকিত কাচে তলায় রেখে কি যেন দেখছে রবিন। ওদের কাজে ব্যাঘাত না ঘটিয়ে নিচু গলায় বলল মুসা, রবি, তোমাদের কার্নিভালে গোলমাল হচ্ছে, সেটারই তদন্ত করছি। কি করে জানলে? অসম্ভব। তোমার কাছে কঠিন লাগবে রবি, বারিক চালে বলল মুসা। আমাদের কাছে কিছু না, বিজ্ঞান আর আমাদের অভিজ্ঞতায় সেটা সম্ভব করেছে। হঠাৎ উঠে দাঁড়ালো কিশোর। বুঝলাম, কিংকে ছেড়ে দিয়েছিল একজন পেশাদার অপরাধী। রবি যে আসে ঘরে দেখতেই পায়নি যেন। কোনো সন্দেহ নেই। তালাটার বাইরের প্যাটার্ন দেখলাম। টাইপ 7 পিক লক। সিংহের খাঁচায়ও একই তালা। নিশ্চয় গোলমাল পাকানোর জন্যই খুলে দেয়া হয়েছিল। বোকা হয়ে দাঁড়িয়ে শুনছে রবি। অর্ধেক কথা বুঝতে পারছে না। আরও তাজ্জব হওয়া বাকি আছে তার। কিশোর থামতেই রবিন শুরু করলো, ও বোঝাই যাচ্ছে। 3 সপ্তাহ আগে 3টে ঘোড়া মরে যাওয়াতেই পনিরাইট খেলাটা বন্ধ করতে হয়েছে। তারপর পুরনো তাঁবু, শুটিং গ্যালারির ক্ষতি হলো। নতুন তাঁবু কিনতে, গ্যালারি মেরামত করতে অবশ্যই টাকা নষ্ট হয়েছে। বেকায়দায় পড়ে গেছেন মিস্টার কনর। বেতন দিতে পারছেন না। রবিকে না দেখার অভিনয় চালিয়ে গেল কিশোর। মাথা ঝাঁকিয়ে রবিনের কথার সমর্থন জানালো। জিজ্ঞেস করল, কর্মীদের কথা কি কি জানলে? স্ট্রংম্যান কোহেন কার্নিভালে আগে কখনো কাজ করেনি, রেকর্ড নেই। আমার বিশ্বাস লোকটা ভণ্ড। ভাব দেখে মনে হলো বাজ পড়েছে রবির মাথায়। ঝুলে গেছে নিচের চোয়াল। আর চুপ থাকতে পারল না। এসব কথা কে বলেছে তোমাদের? ফিরে তাকালো কিশোর আর রবিন। রবিকে দেখে যেন অবাক হয়েছে। আরে রবি, কখন এলে? কিশোর বলল, নিশ্চয় কেউ বলেছে তোমাদেরকে এসব কথা। প্রশ্নের জবাব না দিয়ে গরম হয়ে বলল রবি। না রবি, মাথা নাড়ল কিশোর। আমরা গোয়েন্দা, তদন্ত করে জেনেছি। তার মানে সত্যি জেনেছি? মাথা ঝোঁকালো রবি। হ্যাঁ, প্রত্যেকটা পণ্য, এমনকি কোহেনের কথাও। ছদ্মনামে ঢুকেছে। টাকার দরকার, তাই একটা পথ তৈরি করে নিয়ে কার্নিভালে কাজ করতে এসেছে। সার্কাসের চেয়ে কার্নিভালের আয় কম, বেতনও কম, তারপরেও এসেছে। আমাদের এখানে যে কাজ করছে পরিচিত কাউকে জানতে দিতে চায় না। আমরাও ওর আসল নাম জানি না, তবে স্ট্রংম্যান হিসেবে খুব ভালো, কথা বলা যায়।
তা হতে পারে, কিন্তু রবি, তোমাদের কার্নিভালে যে গোলমাল করছে কেউ, এটা তো ঠিক। কে করছে সেটা বের করতে চাই আমরা, যদি তোমার বাবা অনুমতি দেন। এক এক করে তিন গোয়েন্দার মুখের দিকে তাকালো রবি। আগে বলো, কি করে জানলে? জাদু বিশ্বাস করি না আমি। ভূতে বলেছে। রহস্যময় হাসলো কিশোর। খুলে বলল, কিভাবে জেনেছে? রবিনার মুসার মুখেও হাসি। রবিকে তাজ্জব করে দিতে পারার আনন্দে। দারুণ হে, সত্যি তোমরা জাত গোয়েন্দা। না বলে পারল না রবি। কার্নিভালের গন্ডগোলের হোতাকে বের করতে পারবে তোমরা, কিন্তু বাবাকে নিয়েই মুশকিল। বাইরে সাহায্য নিতে রাজি হবে না। তাহলে খুব শীঘ্রই কার্নিভাল খোয়াতে হবে তাকে, কিশোর বলল। বুঝি। বিমর্ষ হলো বিমর্ষ হলো রবি। আগামী হপ্তায় বেতন দিতে না পারলে, থেমে গেল সে। সিদ্ধান্ত নিয়ে ফেলল। বেশ, বাবা না নিলে না নিক, আমি নেব তোমাদের সাহায্য। আমি জানি কি কারণে বাবাকে কার্নিভাল খোয়াতে বাধ্য করা হচ্ছে। আমার জন্যে। সাত। আমার নানি, রবি বলল। বাবাকে দেখতে পারে না, বিষণ্ণ হয়ে গেল। খুব ছোটবেলায় মা মরেছে আমার, অ্যাক্সিডেন্ট। মায়ের চেনেহ পাওয়ারও সুযোগ হয়নি আমার। গলা ধরে এলো তার। দুঃখ করো না রবি, সান্ত্বনা দিল কিশোর। তোমার বাবা আছে, আমার তো তাও নেই। দুজনেই মারা গেছে মোটর দুর্ঘটনায়। এক মুহূর্ত অস্বস্তিকর নীরবতার পর রবি বলল, নানি বাবাকে দেখতে পারত না, তার কার্নিভালও পছন্দ করতো না। মা বাবাকে বিয়ে করুক এটাও চায়নি, তাই বাবাকে দুষতে লাগলো নানি। বাবার জন্যই নাকি মারা গেছে তার মেয়ে। বলল, কার্নিভালে থাকা হতে পারে না আমার। মা মারা যাওয়ায় খুব দুঃখ পেয়েছিল বাবা। কাজকর্ম ঠিকমতো করতো না, ফলে কার্নিভালের অবস্থা শোচনীয় হয়ে গেল। নানি চাইলেও আমি তার কাছে থাকি। মোটামুটি ধনেই বলা যায় তাকে। তাছাড়া বাবা এক জায়গায় থাকতে পারে না, ব্যবসার খাতিরে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হয়। ছায়া নামলো রবির চেহারায়। যতই বড় হলাম, নানির উপর বিতৃষ্ণা বাড়ল আমার। খারাপ নয় মহিলা, আমাকে অনেক আদর করে, কিন্তু আমি দেখতে পারি না। একটাই কারণ, দুনিয়ার সব কিছুতেই তার ভয়। আমাকে বাইরে বেরোতে দিত না, কিছু করতে দিত না। আমার ইচ্ছে বাবার কাছে কার্নিভালে চলে যাই, নানি যেতে দেয় না। শেষে এবছরের গোড়ার দিকে পালিয়ে চলে এলাম বাবার কাছে। কি সাংঘাতিক, পাগলের মতো ছুটে এলো নানি, বাবাকে ভয় দেখালো, কেস করে দেবে। বাবা বলল, ঠিক আছে, রবি যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই, নিয়ে যান। আমি যেতে চাইলাম না। আইনত নানিও কিছু করতে না পেরে ফিরে গেল। শাসিয়ে টাসিয়ে গেছেন? জিজ্ঞেস করলো কিশোর। হ্যাঁ, বাবাকে বলে গেছে আমাকে কিছুতেই কার্নিভালে থাকতে দেবে না, মায়ের মতো মরতে দেবে না আমাকে। করতে গিয়ে নালিশ করবে। আমার খাওয়া পড়া জোটানো সাধ্য নেই বাবার। নানির ভয়ে অনেকটা পালিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে এসেছে বাবা। প্রাণপণে খাটছে টাকা রোজগারের জন্যে, যাতে আদালতে নানির নালিশ না টেকে। কিন্তু যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার্নিভালই খোয়াতে হবে বাবাকে। তুমি সত্যি বিশ্বাস করো তোমার নানি এসব করাচ্ছেন? জানে না কিশোর, ধীরে ধীরে বলল রবি। নানি করাচ্ছে ভাবতেও খারাপ লাগে আমার। বাবাকে দেখতে পারে না, কিন্তু আমাকে তো ভীষণ আদর করে। নানি ছাড়া বাবার শত্রু আর কে থাকবে বলো? একটা ব্যাপার পরিষ্কার, তোমার ক্ষতি চান না তোমার নানি। কিশোর যুক্তি দেখালো, দুর্ঘটনায় তোমারও ক্ষতি হতে পারত, তিনিই যদি করাবেন। এসব কথা কি তিনি ভাবেননি? নিচের ঠোঁটে একবার চিমটি কাটল সে। রবি, আমার বিশ্বাস এরকম কিছু তিনি করাতে পারেন না। হয়তো অন্য শত্রু আছে তোমার বাবার, যার কথা তুমি জানো না। কার্নিভাল ধ্বংস করার পেছনে অন্য কারণ থাকতে পারে। কে করছে জানি না কিশোর, তবে একথা ঠিক, শীঘ্রই তাকে ঠেকাতে না পারলে বাবাকে শেষ করে দেবে।
ওই তৃতীয় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে আছে কার্নিভালের সবাই। তৃতীয়টা তো ঘটেই গেছে। অবাক হলো কিশোর। মাথা নাড়ল রবি। না, কিংয়ের বেরিয়ে যাওয়াটাকে দুর্ঘটনা ধরছে না ওরা, কারণ তাতে কারো কোনো ক্ষতি হয়নি। ক্ষতি না হলে দুর্ঘটনা ধরা হয় না, কাজেই তৃতীয়টার অপেক্ষায় আছে। খুব খারাপ কথা, রবিন বলল। সর্বনাশ হয়ে যাবে তো। আতঙ্ক নার্ভাস করে ফেলে মানুষকে, আর নার্ভাস হলে দুর্ঘটনা বেশি ঘটায় মানুষ, একমত হলো কিশোর। এবং এসবের মূলে সার্কাসের লোকের কুসংস্কার। লোকে যেটার ভয় বেশি করবে সেটাই বেশি ঘটবে। কিন্তু রবিদের কার্নিভালে তো অন্য ব্যাপার ঘটছে। মোছা মনে করিয়ে দিল। আপনা আপনি ঘটছে না, ঘটানো হচ্ছে। সেটাই শিওর হওয়া দরকার। সেকেন্ড, কিশোর বলল। একটা ব্যাপার মনে খচখচ করছে। কিংয়ের ছাড়া পাওয়াটা অন্য দুটো দুর্ঘটনার মতো নয়। প্যাটার্ন মিলছে না। ও দুটো ঘটার সময় কার্নিভাল খোলা ছিল না। দর্শকদের ক্ষতি হওয়ার ভয় ছিল না। তাহলে এটা হয়তো আসলেই দুর্ঘটনা না, ছেড়েই দেয়া হয়েছে, জোর দিয়ে বলল গোয়েন্দা প্রধান। কার্নিভালে যাওয়া দরকার রবি। এখন তো বন্ধ, আমরা ঢুকতে পারবো? নিশ্চয় পারবো। আমি সবাইকে বলবো রিহার্সাল দেখতে এসেছ। তোমাদের কথা সবাই জানে এখন, বিশেষ করে মোছার কথা। কোনো অসুবিধে হবে না। কি খুঁজবো আমরা কিশোর? মোছার প্রশ্ন। বলতে পারবো না। করার না নজর রাখার চেষ্টা করব, যাতে আর একটা দুর্ঘটনা ঠেকানো যায়। সাবধান থাকতে হবে আমাদের। থেমে গেল হঠাৎ। মেডিচার্সি ডাকছেন। দ্রুত গিয়ে সর্বদর্শনে চোখ রাখল মোসা। রবিন আবার ডাকলেন তিনি। জলদি বেরিয়ে এসো, তোমার মা ফোন করেছেন। ডাক্তারের কাছে নাকি যাবার কথা? হায় হায়, ডেন্টিস্ট! গঙিয়ে উঠল রবিন। ভুলেই গিয়েছিলাম। বুকুটি করল কিশোর। কাজে বাধা পড়লে রাগ লাগে তার, মেনে নিতে পারে না। জোরে নিঃশ্বাস ফেলে হাত নেড়ে বলল, কি আর করবে নথি, যাও। তোমার জন্য আমাদের বসে থাকা উচিত হবে না। আমি আর মোছা যাচ্ছি। সময় নষ্ট হলে কখন কি করে বসে। ও হ্যাঁ, একটা দিনেশ স্প্রে নিয়ে যাও। যোগাযোগ রাখতে পারবে আমাদের সঙ্গে। কি স্প্রে? প্রায় চেঁচিয়ে উঠল মোসা। দিনেশ স্প্রে, শান্ত কণ্ঠে বলল কিশোর। দিক নির্দেশক ও জরুরি সংকেত প্রেরক। সংক্ষেপে বাংলায় দিনেশ স্প্রে। গর্বের হাসি হাসল সে। কাল যেটা বানানো শুরু করেছিলাম তোমাকে নিয়ে, মাঝপথে তো চাচা এসে গামলা রং করতে দিল। আজ সকালে বানিয়ে ফেলেছি, তবে মাত্র দুটো। আপাতত তাতেই চলবে। একটা রবিন নিয়ে যাক, আর একটা আমরা নেব, সুবিধে হবে। ওয়াকি টকি দেখলেই লোকে চিনে ফেলে। এটা দেখবও না, আর দেখলেও সহজে চিনবে না। ওই যন্ত্র দিয়ে কি হয় কিশোর? জানতে চাইল রবি। ওটা এক ধরনের হোমার বলতে পারো। নিজস্ব কিছু আবিষ্কার ঢুকিয়েছি ওটাতে। হোমার আমরা আগেও বানিয়েছি, ব্যবহার করেছি, তবে এখনকারটা আরও আধুনিক, সুযোগ সুবিধে বেশি। প্রথমেই ধরো সিগন্যাল পাঠাবে, এটা শব্দ করবে। আরেকটা হোমার নিয়ে যতই কাছে যাবে বাড়বে শব্দ। একটা ডায়াল আছে, তাতে দিক নির্দেশক কাটা আছে। যেদিক থেকে শব্দ আসবে সেদিকে ঘুরে যাবে কাঁটাটা। প্রতিটি দিনের স্প্রেতে গ্রাহক আর প্রেরক দু ধরনের যন্ত্রই আছে। জরুরি অবস্থার জন্য ছোট্ট একটা লাল আলোর ব্যবস্থা আছে এতে। সুইচ টেপার ঝামেলা নেই। ভয়েস অপারেটেড, মুখে বললেই কাজ শুরু করবে। ধরো আমাদের মধ্যে কেউ বিপদে পড়ল, আর কিছু করার দরকার নেই, শুধু বলতে হবে সাহায্য। ব্যাস, অমনি অন্যদের দিনের স্প্রের লাল আলো জ্বলতে নিভতে শুরু করবে। এক মুহূর্ত থেমে দম নিল কিশোর। সবচেয়ে বড় সুবিধে, খুদে এই হোমারটা পকেটেই জায়গা
হয়ে যাবে। বিস্ময় চাপা দিতে পারল না রবি, চেঁচিয়ে উঠল, কি সাংঘাতিক! খুব কঠিন করে কথা বলো তুমি, কিশোর। আর আর দুনিয়ার সব কিছুই করতে পারো, তাই না? সব কিছুতেই বিশেষজ্ঞ। ইয়ে, রবি, প্রশংসায় খুশি হয় কিশোর, কিন্তু এত বেশি প্রশংসা করেছে রবি, কিশোর পাশাকেও লজ্জায় ফেলে দিয়েছে। সব কিছু পারা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। অনেক কিছুই করার চেষ্টা করি আর কি। গোয়েন্দাগিরিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করি। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের হোমারের সংকেত শুধু আমাদের হোমারই ধরতে পারবে, অন্য কোনো যন্ত্র নয়। রেঞ্জ 3 মাইল। ডাক পড়ল আবার, এই রবিন, কোথায়? বেরোচ্ছ না? মেরি চাচি অধৈর্য হয়ে উঠেছেন। তুমি এসো, আমি অফিসে যাচ্ছি। দাও, দাও, কোথায় তোমার দিনের স্প্রে? কিশোরকে বলল রবিন। যত তাড়াতাড়ি পারি ডাক্তার দেখিয়েই কার্নিভালে চলে যাব আমি। বাইরে বেরিয়ে অফিসে মেরি চাচিকে বলে সাইকেল নিয়ে রওনা হয়ে গেল রবিন। মুসা আর কিশোরও সাইকেল বের করলো। রবি সাইকেল নিয়েই এসেছে। তিনজনে চলল কার্নিভলে। খানিক আগেও রোদ ছিল, এখন মেঘলা বাতাস। বাতাস বাড়ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় না হলে এই সেপ্টেম্বরের গোড়াতেই বৃষ্টি আশা করা যেত। এখানে এখন বৃষ্টির সম্ভাবনা কম, কিন্তু সূর্যের মুখ ঢেকে দিয়েছে মেঘ, মন খারাপ করা আলো। কার্নিভলের কাছে পৌঁছে সাইকেল থেকে নামলো কিশোর। অন্য দুজন থামতে বলল, রবি, তুমি আগে যাও, আমাদের সাথে গেলে সন্দেহ করতে পারে। শুটিং গ্যালারির আশেপাশে কড়া নজর রাখবে। মুসা মাঠের ওদিকে গিয়ে কর্মীদের রিহার্সাল দেখবে, ওপাশটায় চোখ রাখবে। আমি টহল দেব বুথ আর তাঁবুগুলোর কাছে। সন্দেহজনক সামান্যতম ব্যাপারও যেন চোখ না এড়ায়, ঠিক আছে? রবি আর মুসা দুজনেই মাথা ঝাঁকালো। ডেন্টিস্টের ওখানে পৌঁছে দেখলো রবিন রোগীর লাইন, তার ডাক চলে গেছে। কাজেই অপেক্ষা করতে হলো। অযথা বসে থাকা স্বভাব নয় তার। সামনের টেবিলে রাখা পত্রপত্রিকা ঘাঁটতে লাগলো। ম্যাগাজিন উল্টানো শেষ করে দৈনিক পত্রিকা ধরল। স্থানীয় পত্রিকা রকি বিচ থেকে বেরোয়। কিংয়ের ছাড়া পাওয়ার খবর আছে কিনা খুঁজলো, কোনোটাতেই নেই। তবে কার্নিভাল সম্পর্কে একটা প্রতিবেদন লিখেছে একটা পত্রিকা, বলা যায় এক ধরনের বিজ্ঞাপন। কার্নিভালটা কত ভালো, কত কিছু দেখার আছে এতে, কত মজা পাওয়া যাবে এসব। এত ছোট আর সাধারণ খবর নিয়ে এই বাড়াবাড়ি কেবল ছোট পত্রপত্রিকাতেই সম্ভব। বিরক্ত হয়ে পত্রিকাটা রেখে দিয়ে আরেকটা তুলে নিল সে। উল্টাতেই ছোট বিজ্ঞাপনটা চোখে পড়ল। আকর্ষণীয় বিজ্ঞাপন। কানাবিড়াল আবশ্যক। বাচ্চাদের খেলাঘরের জন্য স্টাফ করা বেড়াল চাই। লাল কালো ডোরাকাটা হতে হবে। শরীরটা কিম্ভূত রকমের বাঁকা, এক চোখা, গলায় লাল কলার। ওরকম প্রতিটি বিড়ালের জন্যে $100 দেয়া হবে। অতি সত্বর যোগাযোগ করুন। রকি বিচ, 51234। নারীর গতি বেড়ে গেল রবিনের। ঠিক এরকম একটা বিড়াল নিয়েই কার্নিভালে গোলমাল করেছিল চোর। পুরস্কার পেয়েও হারিয়েছে মুসা। বিজ্ঞাপন ছিঁড়ে নিয়ে গিয়ে সোজা ডেন্টিস্টের চেম্বারে ঢুকলো রবিন। চেঁচিয়ে বলল, ডাক্তার সাহেব, আজ আমার দাঁত দেখানোর দরকার নেই, আরেকদিন। বলেই বেরিয়ে এলো হতভম্ব ডেন্টিস্টের ঘর থেকে। সাইকেলের দিকে দৌড় দিল। 8। মেঘাচ্ছন্ন ধূসর বিকেল একদম ভালো লাগে না মোছার। উত্তেজনা আছে বলেই তেমন খেয়াল করছে না এখন। একটা ঘন্টা যে কোন দিক দিয়ে কেটে গেছে বলতেই পারবে না। মাঠের এখানে ওখানে ঘুরছে, রিহার্সাল দেখছে কর্মীদের। নতুন একটা ভাড়ামে প্র্যাকটিস করছে 2 ভার। বেটে লোকটার হাতে একটা খাটো ঝাড়ু, লম্বার হাতে একটা ছোট বালতি। বেটে ভার ঝাড়ু দিয়ে ময়লা তুলে বালতিতে রাখছে। সেটা তুলে নিয়ে তার পেছন পেছন যাচ্ছে লম্বা। কিছু ময়লা জমলেই তার ভারে বালতির তলা খসে যাচ্ছে। বিশেষ কায়দায়
আবার তলাটা লাগিয়ে ময়লাগুলো কুড়িয়ে রাখছে লম্বা। তোলার চেষ্টা করলেই আবার খসে পড়ছে। ক্রমে বিষণ্ণ হচ্ছে তার চেহারা, আর বেটে লোকটা হাসছে। লম্বার দুর্গতি দেখে যেন খুব মজা পাচ্ছে বেটে। তলোয়ারের মাথায় আটকানো তুলোর দলায় আগুন লাগিয়ে দ্বিধায় মুখে ফুটছে আগুন খেকো। ছোট বড় করে দিচ্ছে, চোখ বড় বড় করে দিচ্ছে মশার। প্রতিবারেই সে ভাবছে এইবার লোকটার মুখ পুড়বেই, কিন্তু পড়ে না। ভার উত্তোলন আর মোটা বই টেনে ছেঁড়ার প্র্যাকটিস করছে স্ট্রংম্যান কোহেন। তাকে সন্দেহ, তাই তার কাছেই বেশি সময় ব্যয় করছে মূসা। সহজেই সন্দেহজনক কিছুই করছে না লোকটা। সিংহের খাঁচায় কিংকে নতুন একটা খেলা শেখাচ্ছে মার্কাস দ্য হারকিউলিস। দুটো উঁচু খুঁটিতে বাঁধা তারের উপর ভারসাম্য বজায়ের রোমাঞ্চকর খেলা খেলছে দুজন দরাবাজ। সবই দেখছে মোছা, এমন ভাব করছে যেন শুধু ওসব দেখার জন্যই এসেছে সে। কিছুই ঘটল না মাঠে। বুধ আর তাঁবুগুলোতে ঘোরাঘুরি করছে কিশোর। রাফনেক আর বুধ অপারেটররা রাতের জন্য সেট সাজাচ্ছে, নষ্ট জিনিস মেরামত করছে। কোনো বুধ কিংবা তাঁবুই বাদ দিল না সে। কোনোটাতে কয়েকবার করে ঢুকলো, কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়ল না। ঘূর্ণমান নাগরদোলা দেখার জন্যে থেমেছে। এই সময় সেখানে এলো রবি। শুটিং গ্যালারিতে কাজ শেষ করে এসেছে। নাগরদোলাটা টেস্ট করবে না রবি? স্তব্ধ বিশাল চাকাটা দেখালো কিশোর। কাঠের ঘোড়াগুলো ঢেকে রাখা হয়েছে ক্যানভাস দিয়ে। চালাতে অনেক খরচ। কার্নিভল খোলার আগে চালু করি, একটা মাত্র টেস্ট রান দিয়েই চড়ার জন্যে ছেড়ে দিই। ওটার জন্যে নিশ্চয় মেকানিক আছে, কিংবা অপারেটর আছে বাবা নিজেই। চিন্তিত দেখালো কিশোরকে। বিড়বিড় করে কি বলল সেই বুঝল। কিশোর, রবি বলল। রবিন এসে পড়েছে। সাইকেল চালিয়ে মশার গেল কাছে গেল প্রথমে রবিন, তারপর দুজন মিলে এলো কিশোরদের কাছে। এসেই বলল রবিন, কিশোর কানা বিড়ালটা চাইছে। কোনটা? আমরা যেটা হারিয়েছি। রবিনের মতোই চেঁচিয়ে বলল মূসা। আমার মনে হয় না ওটা হারিয়েছে। গলা আরো চড়ালো রবিন। পকেট থেকে ছেঁড়া বিজ্ঞাপনটা বের করলো। চুরি হয়েছে কিশোর, দেখো। গোয়েন্দা প্রধানকে ঘিরে দাঁড়ালো সবাই। পড়তে পড়তে চোখ উজ্জ্বল হলো কিশোরের। নিশ্চয় মূসার কানাটার মতো। রবি, ওরকম বিড়াল মোট কটা পেয়েছিলে? 5টা। রোখে বিছেই সেরেছি ওগুলো। মূসাকে দিয়েছিলাম শেষটা। হুম। মাথা দোলালো কিশোর। প্রথমবারে চেষ্টা করেছিল, নিতে পারেনি। দ্বিতীয়বারে সফল হয়েছে। ও, মিলতে শুরু করেছে। কি? রবিন জিজ্ঞেস করল। কানা বিড়ালটা কারো দরকার নথি, হয়তো 5টাই দরকার। কিংকে ছেড়ে দেওয়ার কারণ বোঝা যাচ্ছে। কি কারণ? মূসা জানতে চাইল। আমাদের নজর অন্যদিকে সরানোর জন্যে। প্রথমবার বিড়ালটা নিতে না পেরে পালিয়ে গিয়েছিল লোকটা, সেই গোপ আর কালো চশমাওয়ালা। তারপর ঘুরে এসে আবার ঢুকেছে শুটিং গ্যালারিতে। মূসাকে পুরস্কার জিততে দেখেছে। বুদ্ধি করে ফেলেছে তখনই। গিয়ে কিংকে বের করেছে। তোমরা বেরোতেই ওকে নিয়ে গিয়ে ঠেলে দিয়েছে তোমাদের সামনে। উদ্দেশ্য সফল হয়েছে তার। দুজন গেছে মার্কাসকে খবর দিতে। মূসা বিড়াল ফেলে সিংহ সামলাতে ব্যস্ত। সেই সুযোগে ওটা তুলে নিয়ে চলে গেছে চোরটা। খাইছে কিশোর? নিশ্চয় দামি কিছু আছে বিড়ালটার ভেতর। থাকার সম্ভাবনা বেশি, একমত হলো কিশোর। রবি, বিড়ালটার কোনো বিশেষত্ব আছে? জানি না। নিচের ঠোঁটে দুবার চিমটি কাটল কিশোর। ভাবছে। অধীর হয়ে আছে অন্যেরা। ছোট ঠোঁট কামড়ালো একবার সে, বলল, হতে পারে কোনো খ্যাপাটে। সংগ্রহ
করে রাখতে চাইছে তার সংগ্রহশালার জন্যে। বিজ্ঞাপন সেই দিয়েছে। কিংবা হয়তো বিশেষ কিছু রয়েছে ওই বেড়ালগুলোর মধ্যে, কাকাতুয়াগুলোর যেমন ছিল। বলে উঠল রবিন, ওই যে তোতলা কাকাতুয়া। হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর, দামি কিছু থাকতে পারে। রবি, কার্নিভাল নিয়ে মেক্সিকোতে গিয়েছিলে তোমরা, কিংবা সীমান্তের কাছে? না কিশোর, শুধু ক্যালিফোর্নিয়া। মেক্সিকোতে গেলে মেক্সিকোতে গেলে কি হতো? রবিন জানতে চাইল। স্মাগলিংয়ের কথা ভাবছি আমি নথি। ওরকম জিনিসের ভেতর মাল লুকায় চালানকারীরা, চোরাচালানিরা, পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্যে। রবি, বিড়ালগুলো কোত্থেকে কিনেছ? শিকাগো। এক প্রাইজ সাপ্লাইয়ের কাছ থেকে কিনেছে বাবা। গাল চুলকালো কিশোর। যাই হোক, বিড়ালগুলোর বিশেষত্ব আছে। রবি, কাল রকি বিচে তোমাদের তৃতীয় দিন ছিল না? হ্যাঁ, মাত্র 2টো শো দিয়েছি। সান মেটিওতে 200 দেখিয়ে রাতারাতি চলে এসেছি এখানে। বিড়ালগুলো কবে থেকে দিতে শুরু করেছ? এখানে এসে পয়লা শো থেকেই। শেষটা দিয়েছি কাল রাতে মুসাকে, সেটা পঞ্চম বিড়াল। প্রথম রাতেই 4টে দিয়ে দিলে কেন? 4জনেই ফার্স্ট হলো। কাড়াকাড়ি কম করেছিলাম সে রাতে। 4টে হাঁস ফেলতে পারলেই ফার্স্ট ধরেছিলাম। বিজ্ঞাপনের জন্য করেছিলাম এটা। লোকে বাড়ি গিয়ে বলা বলি করবে, প্রাইজ দেখাবে, তাতে আরও বেশি লোক আসবে পরের শোতে। ফার্স্ট প্রাইজ কি শুধু বেড়ালই দিয়েছ? এখানে এসে প্রথম শোতে বেড়াল। কাল দেখলাম একটা টেলারে রাখো প্রাইজগুলো। নিরাপদ? সব সময় তালা দিয়ে রাখি। শো যখন বন্ধ থাকে টেলারটা এনে আমাদের ট্রাকের সঙ্গে আটকে রাখি। বার্গলার অ্যালার্ম আছে, চুরির চেষ্টা হলেই বেজে ওঠে। কতবার যে ওরা চুরি ঠেকিয়েছে। বেশিরভাগই ছোট ছেলে মেয়ে। ট্রাকের কাছে এসে ঘুরঘুর করে। পুরস্কারের জিনিসগুলো খুব লোভনীয় ওদের কাছে। শো যখন চলে টেলারটা এনে বুদের পেছনে রাখি, তখনও তালা লাগিয়ে। বোঝা যাচ্ছে তোমাদের চোখ এড়িয়ে টেলার থেকে বেড়াল চুরি করা খুব কঠিন। হ্যাঁ, তালা ভাঙা সহজ, কিন্তু জিনিস নিয়ে পালানো কঠিন। তালা ভেঙে জিনিস বের করে নিয়ে দৌড় দিতে দিতে দেখে ফেলবো। হ্যাঁ, বলল গোয়েন্দা প্রধান। দুই সহকারী যেন যেন স্পষ্ট দেখতে পাচ্ছে। তীব্র গতিতে ঘুরছে তার মগজের বুদ্ধির চাকাগুলো। তাহলে 5টা কানা বেড়াল নিয়ে সান মেটিও থেকে রওনা হয়েছিলে, সোজা এসেছো এখানে। সান মেটিও আর রকি বিচের মাঝে বেড়ালগুলো চুরি করা কঠিন ছিল। এখানে এসেও টেলার থেকে চুরি করতে পারেনি, কারণ সেটাও কঠিন। চোখে পড়ার ভয়। এখানে শো করে প্রথমেই 4টে বিড়াল দিয়ে দিলে, বাকি থাকলো একটা। সেটা ছিনিয়ে নিতে চাইল গোপলা কালো চশমা পরা বুড়ো। ব্যর্থ হলো। মুসা পেয়ে গেল বেড়ালটা। কিং ছাড়া পেল, মুসা বেড়াল হারালো। এখন পেপারে বিজ্ঞাপন, ওরকম বেড়াল চায়। সবই বুঝলাম, কিন্তু কেন চায়? কি মানে এসবের? গোয়েন্দা প্রধানের চোখে অদ্ভুত চাহনি। কিশোর পাশার এই চাহনির অর্থ জানা আছে তার 2 সহকারীর। রহস্যের সমাধান করে ফেলেছে সে, কিংবা জরুরি কোনো তথ্য আবিষ্কার করেছে। তর্জনী নাচালো কিশোর। কাল রাতের আগে বেড়ালগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়নি। 2টো সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে তাতে। চকচক করছে তার চোখ। হঠাৎ করে দামি হয়েছে ওগুলো, আর যার কাছে দামি সে এই কার্নিভালেরই কেউ নয়। কিন্তু কিশোর, প্রতিবাদ জানালো রবি, ওরকম চেহারার কেউ নেই কার্নিভালে। ছদ্মবেশ নেয়া সহজ ব্যাপার।
পুরো গোপ হ্যাট টেনে দিয়েছে, যাতে চেহারাটা ভালো মতো দেখা না যায়। তার উপর কালো চশমা, আফসা আলোয় আসল চেহারা বোঝা মুশকিল। কার্নিভালের লোক হলে ওভাবে নিতে আসবে কেন? প্রশ্ন তুলল মূসা। টেলার থেকেই তো নিয়ে নিতে পারত। হ্যাঁ তাই তো। রবিনও মূসার সঙ্গে সুর মেলালো। এত চালাকির দরকার কি ছিল তার? কোনো এক ফাঁকে টেলার থেকেই নিয়ে নিতে পারত। রবি খেয়ালই করতো না। টেলার থেকে নেয়ার চেষ্টা করেনি বলেই আমাদের সন্দেহ বেড়েছে, কিশোর জবাব দিল। বাইরের কেউ হলে সে চেষ্টাই করতো প্রথমে, কঠিন বুঝলেও করতো। আর চিনে ফেলবে এই ভয়ও করতো না। তাহলে ওই যে বললাম, কার্নিভলের কেউ। তার জানা আছে টেলার থেকে নেয়া প্রায় অসম্ভব। দেখে ফেললে মুশকিলে পড়বে। জবাবদিহি করতে হবে রবির বাবার কাছে। সবচেয়ে বড় কথা, ওই বেড়াল সহ ধরা পড়লে অনেকেরই সন্দেহ হবে ওগুলোতে দামি কিছু আছে। ঠিক তাই, কানা বেড়ালের উপর কারো নজর পড়ুক এটাই চায়নি সে। ভেতরের লোক নিলে স্পষ্ট হবে জিনিসটা দামি। বাইরের কেউ নিলে কাল যেভাবে ছিনিয়ে নিতে চাইলো মনে হবে লোকটা পাগল কিংবা খ্যাপাটে সংগ্রহকারী। আর যাই ভাবুক, চোর ভাববে না কেউ। কি সাংঘাতিক! উরুতে চাপ্পড় মারল রবি। হয়তো ঠিকই বলেছ। সন্দেহ যাচ্ছে না তার, মেনে নিতে পারছে না। আমি জানি আমি ঠিক বলছি। ঠোঁটের এক কোণ কুচকালো কিশোর। শিওর হচ্ছে লোকটার অপেক্ষার ধরন দেখে। কাল রাত পর্যন্ত অপেক্ষা করেছে সে, চুরি করার জন্যে। কার্নিভলের লোক বলেই সাবধান হতে হয়েছে তাকে। আর কার্নিভলের লোক বলেই সময় নষ্ট করার ঝুঁকি নিতে পেরেছে। ঠিক সময়টা বেছে নিয়েছে, যখন বেড়াল ছিনতাই করলে কারো সন্দেহ পড়বে না তার উপর। কার্নিভলের কারো পক্ষেই শুধু রবির উপর সারাক্ষণ চোখ রাখা সম্ভব। ঝোপ বুঝে কোপ মারা সম্ভব, তবে কোপ মারতে বেশি দেরি করে ফেলেছে। এই না বললে ঠিক সময়। মূসা ধরল কথাটা। কাজটা করেছে ঠিক সময়ে, তবে বেশি দেরি করেছে আর কি। বুঝলাম না। বুঝলে না? রকি বেছে আসার আগে বেড়ালগুলোকে ফার্স্ট প্রাইজ হিসেবে চালানোর কথা ভাবেনি রবি। আর কিছু না পেয়েই ওগুলোকে চালিয়েছে। পয়লা রাতেই পার করে দিয়েছে 4টে। তাতে চমকে গেছে চোরটা। সে ভাবেওনি এরকম কিছু একটা করে বসবে রবি। 4টে চলে যাওয়ার পর আর ঝুঁকি নিতে চায়নি চোর। তাড়াহুড়ো করেছে যাতে পঞ্চমটাও হাতছাড়া না হয়ে যায়। দেরি করেছে বললাম এই জন্যে। আগের দিন চেষ্টা করলে 4টে না হোক অন্তত আরো 2টো বেড়াল সে হাতাতে পারত। পঞ্চমটাও ছুটে যাচ্ছে দেখে বেপরোয়া হয়ে ওঠে সে। সিংহ ছাড়তেও দ্বিধা করেনি। মূসার কাছে কিংকে নিয়ে যেতে হয়েছে, রবি বলল। যদি সত্যিই নিয়ে গিয়ে থাকে, আর তো আর তা করতে হলে করেছে এমন কেউ যাকে কিং চেনে। মারাত্মক ঝুঁকি নিয়েছে, সন্দেহ নেই, কিশোর বলল। তবে সফল হয়েছে। এটা বেড়াল অন্তত নিতে পেরেছে। এখন বিজ্ঞাপন দিয়েছে বাকিগুলোর জন্যে। হয় মূসার বেড়ালটা সঠিক বেড়াল নয় যেটা সে খুঁজছে, নয়তো সবগুলোই তার দরকার। মাথা দোলালো রবিন। হ্যাঁ, মনে হচ্ছে তোমার কথাই ঠিক। হঠাৎ করে বেড়ালগুলো দামি হয়ে উঠেছে, একথা বললে কেন? কারণ সান মেটিওতে আগুন লাগার আগে ওগুলো নেয়ার চেষ্টা করা হয়নি। হতে পারে আগুন লাগানোই হয়েছে বিড়ালগুলো নেয়ার জন্যে পারেনি। রবি, সান মেটিওতে শুটিংয়ের সময় বের করেছিলে ওগুলো? কয়েকটা, এমনি লোককে দেখানোর জন্যে। শোকেছে সাজিয়ে রেখেছিলাম, প্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল না। কিশোর, রবিন বলল। তুমি বললে সুযোগের অপেক্ষায় ছিল চোর। সান মেটিওতেই যদি নেয়ার চেষ্টা করে থাকে, তোমার যুক্তি গোলমাল হয়ে যাচ্ছে না? মোটেই না।
আমি বলেছি, ঠিক সময়ের অপেক্ষায় ছিল সে। হয়তো সান মেটিওতে চেষ্টা করে ব্যর্থ হয়ে আরেকটা ভালো সুযোগের জন্যে বসেছিল। তবে আগুন লাগার অন্য কারণও থাকতে পারে। সেই কারণটাই জানার চেষ্টা করব। জানতে হবে কে কেন কে চায় কানা বিড়ালগুলো। কি করে সেটা জানবো? মশার প্রশ্ন। ভাবল কিশোর। তুমি থাকবে এমন কোথাও যেখানে বসে কার্নিভাল থেকে কে কে বেরোয় সব দেখতে পাবে, তোমাকে যেন না দেখে। আমার উপরই এই গুরুদায়িত্ব। আবারও বলছি, চোর এই কার্নিভালেরই লোক। মুসার কথা কানে তুলল না কিশোর। $100 কম না, লোকে সাড়া দেবেই। বিড়াল আনার জন্যে বেরোতেই হবে চোরকে। অবশ্য তার কোনো সহকারী না থাকলে। নেই বলেই মনে হয় আমার। একাই করছে যা করার। সন্দেহজনক কিছু চোখে পড়তে পারে তোমার, রবিন। দিনের স্প্রেটা দিয়ে দাও ওকে। আমারটা আমার কাছেই থাক। যাচ্ছ নাকি কোথাও? রবি জিজ্ঞেস করলো। আমি আসবো? তা আসতে পারো। জলদি জলদি করতে হবে আমাদের। কোথায় যাচ্ছ তোমরা আমাকে একা ফেলে? প্রায় চেঁচিয়ে উঠল মূসা। তার প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না কেউ। ছুটতে শুরু করেছে সাইকেলের দিকে। করুণ চোখে ওদের যাওয়া দেখল মূসা। তারপর ঘুরল। শেষ বিকেল। আরো মলিন হয়েছে ধূসর আলো। লুকানোর জায়গা খুঁজতে শুরু করলো সে। পরিত্যক্ত পার্কের একটা উঁচু বেড়ার উপর চোখ পড়ল। কার্নিভালের প্রবেশপথ থেকে 20 গজ মতো দূরে। বেড়ার জায়গায় জায়গায় এখানে ফুটো পুকুর। পুরনো বিশাল নাগরদোলার ভারী স্তম্ভগুলোর মাথা বেড়া ছাড়িয়ে উঠে গেছে। ওখানে লুকানোই সবচেয়ে সুবিধাজনক মনে হলো মুসার। চট করে একবার চারপাশে চোখ বুলিয়ে নিল সে। কেউ তাকিয়ে নেই তার দিকে। সবাই যার যার কাজে ব্যস্ত। আস্তে আস্তে বেড়ার কাছে সরে এলো সে। কেউ দেখছে না তাকে। আরেকবার চেয়ে নিশ্চিত হয়ে নিয়ে বেড়ার একটা ফোকরে মাথা ঢুকিয়ে দিল সে। অন্য পাশে চলে এলো। নাগরদোলার স্তম্ভের মাঝের ফ্রেম বেয়ে উঠতে শুরু করলো। এমন একখানে এসে থামলো যেখান থেকে কার্নিভালের প্রবেশপথ পরিষ্কার দেখা যায়। মোটা একটা লোহার ডান্ডার উপর পা ঝুলিয়ে বসল সে। গা ছমছমে অনুভূতি। চারপাশের বিষণ্ণতা যেন হা করে গিলতে আসছে তাকে। ঠান্ডা বাতাসে বিচিত্র ক্যাচকোচ আওয়াজ করছে ভাঙা পুরনো কাঠের কাঠামো। নীরব শূন্যতা সইতে না পেরে যেন গঙিয়ে উঠছে মাঝে মাঝে। সেই সঙ্গে মিলিত হচ্ছে জোর বাতাসের দীর্ঘশ্বাস। মুসার মনে হলো উঁচু ওই বেড়াটা ওপাশের জীবন্ত পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে তাকে। মাথার অনেক উপরে উঠে গেছে এই স্তম্ভগুলো। কালছে ধূসর আকাশ ফুঁড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে যেন। স্তম্ভ আর বেড়ার মাঝের পড়ে পড়ে ফান হাউসটাকে কেমন ভুতুড়ে লাগছে। ওটার প্রবেশপথ দেখে মনে হয় মস্ত দত্তের হা করা মুখে রং মাখিয়ে দিয়েছে। কেউ হাসছে নীরব হাসি। ডানে সাগরের ধারে লাশ হয়ে পড়ে আছে বুঝির ট্যানেল অব লাভ। মানুষের তৈরি ওই সুড়ঙ্গের দেয়ালে অসংখ্য ফোকর। সরু মুখের কাছে গড়িয়ে যাচ্ছে ছোট ছোট ঢেউ। একসময় ওখানে বাঁধা থাকতো অনেক নৌকা। টিকিট কেটে লোকে চড়তো ওগুলোতে। ঘুরে আসতো সাগর থেকে। বড় একা লাগছে মুসার। সতর্ক হয়ে উঠল হঠাৎ। কার্নিভালের গেট দিয়ে লম্বা লম্বা পায়ে বেরিয়ে যাচ্ছে একজন। রকিবেসের বাণিজ্যিক এলাকার দিকে চলে গেল লোকটা। চেনা চেনা লাগলো তাকে। পরনে ধোপদুরস্ত শহরে পোশাক। দূর থেকে স্যান আলোয় চিনতে পারল না লোকটাকে মুসা। কোহেন না তো? চওড়া কাঁধই তো নাকি? দাড়িও আছে তো মুখে। তবে এলোমেলো লম্বা চুল দেখা গেল না। হ্যাটের জন্যই বোধ হয়। পরনে কালো সোনালি পাজামাও নেই।
কাজেই শিওর হতে পারল না মুসা। খানিক পরেই আরেকজনকে বেরোতে দেখা গেল, লম্বা। ওকেও চেনা চেনা লাগলো, কিন্তু চিনতে পারল না মুসা। শান্ত পোশাক পরে মার্কাস দা হারকিউলিস গেল না তো? দমে গেল মুসা। 50-60 গজ অনেক দূর, এত দূরে বসা উচিত হয়নি। পোশাক বদলে বেরোলে এখান থেকে দেখে কার্নিভালের একজন কর্মীকেও চিনতে পারবে না সে। স্থান নির্বাচন যে ভুল হয়ে গেছে নিশ্চিত হলো আরো দুজন বেরোনোর পর। তৃতীয় জন লম্বা, মনে হলো বয়স্ক, ধূসর চুল। চতুর্থ জনকে চিনতে পারলো শুধু মাথার টাকের জন্যে, আগুন খেকো। তবে চতুর্থ লোকটার ব্যাপারেও কিছুটা সন্দেহ রয়ে গেল। টাক মাথা কি কেউ থাকতে পারে না? নেমে জায়গা বদল করে বসবে কিনা ভাবতে ভাবতেই আরো অনেকে বেরিয়ে গেল। নিশ্চয় রিহার্সেলের সময় শেষ। বাইরে বেরোচ্ছে তাই কার্নিভালের লোকেরা। ওদেরকে চিনতে পারলেও খুব একটা লাভ হতো না, বুঝতে পারলো মুসা। অনেকেই তো বেরোচ্ছে, কজনকে সন্দেহ করবে? অবশেষে সত্যি সত্যি একজনকে চিনতে পারলো, মিস্টার কনর। দ্রুত হেঁটে গিয়ে একটা ছোট গাড়িতে উঠে চলে গেলেন। নড়ে চড়ে বসলো মুসা, ভাবছে নামবে, গিয়ে খুঁজে বের করবে বন্ধুদের, নাকি যেখানে আছে বসে থাকবে আরো কিছুক্ষণ। সিদ্ধান্ত নিতে পারছে না। বাতাস বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে পুরনো নাগরদোলার ক্যাচকচ আর গঙানি।